তিন দিনের সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে করবেন বৈঠক। সই হতে পারে শ্রম প্রতিরক্ষা সহ 5টি সমঝোতা স্মারক। হামলা অপ্রীতিকর ঘটনা এড়াতে শুরু হচ্ছে ভার্চুয়াল শুনানি। ঢাকার সিএমএম আদালতে প্রস্তুত ডিজিটাল কক্ষ। ঝুঁকিপূর্ণ আসামির নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত। এখানে যত সুস্থ মানুষ যে আসবে সে অসুস্থ বেরিয়ে যাবে। টেবিল ঠেলে নেবে, হিজাগো 200 টাকা চাই আমাকে দাঁড়ে। ড্রেসিং, প্লাস্টার কিংবা স্ট্রেচারে রোগী আনা নেয়া, বাড়তি অর্থ ছাড়া নিটোরে মেলে না সেবা। জরুরি বিভাগ, অপারেশন থিয়েটারে নোংরা পরিবেশ। জনবল সংকটের দোহাই পরিচালকের। অবকাঠামো সংস্কারের নামে হরিলুট। ভোলায় কাজ না করে প্রকল্পের কয়েক কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগ। বাস্তবায়ন কমিটির দুর্নীতি ঠেকাতে পারছে না প্রশাসন। এবং গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার 5 সাংবাদিক সহ নিহত 52। উপত্যকা দখলের অভিযোগ প্রত্যাখ্যান নেতানিয়াহুর। হামাসকে ধ্বংস না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। 3 দিনের সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে শ্রম প্রতিরক্ষা, জ্বালানি সহ অন্তত 5টি সমঝোতা স্মারক সই হতে পারে। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। আওয়ামী লীগ বিদেশে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কিনা সে বিষয়ে সরকার নজর রাখছে বলেও জানান প্রেস সচিব। সোমবার 3 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সফর সঙ্গীর তালিকায় পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ছাড়াও আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত। রোববার বিকেল 3টায় ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ব্রিফিংয়ে জানানো হয়, মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিশেষ গুরুত্ব পাচ্ছে এই সফর। প্রতিরক্ষা, জ্বালানি সহযোগিতা, ব্যবসায়িক কাউন্সিল গঠন সহ এই সফরে মোট 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। সর্বমোট 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষা এবং কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা বিষয়ক মোট 3টি নোট বিনিময় অর্থাৎ এক্সচেঞ্জ অফ নোটস হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চ পদে চাকরির সুযোগ, কর্মীদের সুষ্ঠু ও স্বচ্ছ নিয়োগ নিশ্চিতকরণ ছাড়াও নীল অর্থনীতি আর রোহিঙ্গা প্রত্যাবাসনে গুরুত্বারোপের বিষয়টিও মালয়েশিয়া সফরে আলোচনা করবে বাংলাদেশ। আমাদের এখান থেকে যারা ওইখানে পড়তে যাচ্ছেন তারা যদি গ্র্যাজুয়েশন করে ওইখানে এই চাকরিগুলো পেতে পারেন সেই বিষয়টা নিয়েও আলাপ হবে এবং বাংলাদেশে থেকে কীভাবে আমরা স্কিল লেবার ওইখানে পাঠাতে পারি। 2 দিনের খুব আমরা বলছি যে খুব অ্যাকশন প্যাকড একটা ট্যুর এবং আমরা আশা করছি এটা খুব সফল হবে। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কাছে প্রশ্ন ছিল, কলকাতায় কার্যালয় খুলে আওয়ামী লীগের কার্যক্রমকে কিভাবে দেখছে অন্তর্বর্তী সরকার। তারা যদি বাংলাদেশে বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে যে আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি। এছাড়া নিরপেক্ষ নির্বাচন ও ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীকে আরও 40,000 বডি ক্যামেরা সরবরাহের বিষয়ে কাজ চলছে বলেও জানান প্রেস সচিব। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার বিরুদ্ধে প্লট দুর্নীতির মামলার প্রথম সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে আজ। 6টি মামলার অভিযোগ গঠনের পর আজ 3টি মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য রয়েছে। ঢাকার 5ম বিশেষ জজ আদালতে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। মামলার অভিযোগে বলা হয়, পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে রাজুকের 60 কাঠা প্লট ভোগ দখল করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার। আইনি বিধান মোতাবেক পলাতক অবস্থায় আসামিরা আইনজীবী নিয়োগের মাধ্যমে মামলা লড়ার সুযোগ পাবেন না। ভার্চুয়ালি শুনানির ব্যবস্থা শুরু হতে যাচ্ছে ঢাকার সিএমএম আদালতে। ঝুঁকিপূর্ণ আসামিদের নিরাপত্তা বিবেচনায় এই আদেশ দিয়েছেন বিচারক। বলা হয়েছে, আদালতে আসামি হাজির করার ক্ষেত্রে প্রায়ই ঘটে হামলার ঘটনা, যা নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। এজন্য ভার্চুয়াল শুনানির জন্য এজলাস কক্ষ হিসেবে প্রস্তুত করা হয়েছে সিএমএম আদালতের 28 নম্বর কক্ষ। আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট।
গেল বছরের 14 আগস্ট রিমান্ড শুনানির জন্য ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানকে। এ সময় আদালত প্রাঙ্গণে হামলা, ডিম ও জুতা নিক্ষেপ করা হয় তাদের উপর। একইভাবে আদালত প্রাঙ্গণে হেনস্থার শিকার হন সাবেক এমপি মমতাজ বেগম, দীপুমণি, হাসানুল হক ইনু, গণমাধ্যম কর্মী শাকিল রূপা সহ অনেকে। রাজনীতিবিদদের পাশাপাশি আদালতের বাইরে হামলা হয়েছে অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশার সহ অন্যান্য মামলার আসামিদের উপরও। নিরাপত্তার স্বার্থে আদালত প্রাঙ্গণে সেনাবাহিনী ও বাড়তি পুলিশ মোতায়েন করা হলেও হিমশিম খেতে হয় তাদের। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে হাজিরের ক্ষেত্রে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলতে হয়েছে পুরো আদালত প্রাঙ্গণ। নিরাপত্তা ঝুঁকির কারণে আমাদেরকে অনেক ফোর্স ডিপ্লয় করতে হয় এবং এক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে জনগণের একটা জনরোষও থাকে। নিরাপত্তা ঝুঁকি মোকাবেলার ক্ষেত্রে আদালতের এই পদক্ষেপ এটা খুবই গুরুত্বপূর্ণ। এ অবস্থায় ঝুঁকিপূর্ণ আসামিদের নিরাপত্তা বিবেচনায় 6 আগস্ট ভার্চুয়াল শুনানির আদেশ স্বাক্ষর করেছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম মুস্তাফিজুর রহমান। আদেশ মতে কারাগারে রেখেই জঙ্গি, ভয়ঙ্কর সন্ত্রাসী ও রাজনৈতিক দুর্বৃত্তায়নে অভিযুক্তদের মামলার শুনানি করা হবে। আসামিদেরকে সেভ করার জন্য, আদালতের সময় অপচয় রোধ করার জন্য এই আসামিদেরকে আদালতে উপস্থিত না করে কোর্টে রেখেই শুনানির মাধ্যমে তাদের জামিন, তাদের হাজিরা, ট্রায়াল বিভিন্ন কিছু নিষ্পত্তি করার জন্য মাননীয় আদালত নির্দেশ দিয়েছেন। ভার্চুয়াল শুনানির জন্য ঢাকার সিএমএম আদালতের 28 নম্বর এজলাস কক্ষ ডিজিটাল কোর্টরুম হিসেবে প্রস্তুত করা হয়েছে। শিগগিরই এই পদ্ধতিতে শুনানি শুরু হবে বলে জানান আইনজীবীরা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। অতিরিক্ত টাকা ছাড়া সেবা পাওয়া ভাগ্যের ব্যাপার। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র নিটোর নিয়ে অভিযোগে শেষ নেই রোগীদের। ড্রেসিং ও প্লাস্টার করানো থেকে শুরু করে হুইল চেয়ার কিংবা স্ট্রেচারে তুলে রোগী আনা নেওয়া করতেও গুনতে হয় টাকা। জরুরি বিভাগ থেকে অপারেশন থিয়েটার সবখানেই নোংরা পরিবেশে দুর্গন্ধে টেকা দেয়। হাসপাতালের বাইরেও পড়ে আছে আবর্জনা। সোহেল কোরেশি ও শরীফ রুবেলের তোলা ছবিতে সাইফুল রুদ্র রিপোর্ট। একই ঘরানার একাধিক বিশেষায়িত হাসপাতাল না থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র নিটোরে সেবা নিতে আসেন হাজারো মানুষ। সরেজমিনে দেখা যায় গত কয়েক বছরের অপরিচ্ছন্নতা ও নজরদারির অভাবে হাসপাতালের বাইরে চারপাশ জুড়ে ধীরে ধীরে আবর্জনা জমে স্তূপ হয়েছে। হাসপাতাল কম্পাউন্ডে ফাঁকা জায়গাগুলো আবর্জনায় ঠাসা। এখানে অপরিচ্ছন্ন নোংরা পরিবেশে সেবা নিচ্ছেন রোগীরা। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে খাবার ও চিকিৎসা বর্জ্য। শৌচাগারের নোংরা পানি চুইয়ে ঢুকছে নিচতলার ওয়ার্ডে। এখানেই খাবার খাচ্ছেন ভর্তি থাকা রোগীরা। তাদের অভিযোগ, পরিচ্ছন্নতা কর্মীদের উদাসীনতায় এখানে দুর্গন্ধে টেকা দেয়। বাথরুম দুটার কন্ডিশন খুবই খারাপ, ইউজ করার মতো না। আমি বলছি সাফ করার জন্য, ওনা করেন, ওনাকে আপনি করেন। এখানে যত সুস্থ মানুষ যে আসবে সে অসুস্থ বেরিয়ে যাবে। চার পোকা, বোঝাই করা, ইঁদুর, বিড়াল, পায়খানা করে সব বড় রাখছে। এই ওয়ার্ডের পাশেই অপারেশন থিয়েটার। সেখানে যাবার আগে চোখে পড়বে অপরিচ্ছন্ন করিডোর। রক্ত সঞ্চালন শেষে দিনের পর দিন গ্রিলের সঙ্গে ঝুলিয়ে রাখা ব্লাড ব্যাগের দেখাও মিলবে এখানে। হাসপাতাল নিয়ে অভিযোগের শেষ নেই সেবা প্রত্যাশীদের। আমার বাচ্চা উঠতে পারতেছে না, আমার ঢাকা শহরে কোনো চিকিৎসা নেই, এরকম সরকারি হাসপাতাল থাকার চাইতে না থাকা ভালো। চাদর বিছানো থেকে একটা যে আমরা বিভিন্ন খাবার রাখবো, ফল ফ্রুট বা রাখার, এটার জন্য টাকা 530 টাকার টেস্টে 1000 টাকা বিভিন্ন জায়গায় বকশিশ দিতে হয়েছে। তাদের ব্যবহার এমন মনে হচ্ছে যে আমরা হচ্ছে গিয়ে চাকর, তারা হচ্ছে কোনো বাড়ির বা কোনো প্রতিষ্ঠানের মালিক। তারা বলছেন সেবা নিতে হাসপাতালের সীমানায় প্রবেশের পর থেকেই গুনতে হয় বাড়তি টাকা। একটা ড্রেসিং এর 750 করে টাকা নেয়। টেবিল ঠেললে নেবে হিজাগো 200 টাকা চাই আমাগো দাদা। ওয়াশ করে দেবে হিজাগো 1000 টাকা দিতে হইবে। একটা শীষ না দিলে সেরা ইলিশন মারিয়া দেয় না। বলছি সিরিয়াল ভেঙে আপনাকে আগে দেওয়া হবে, আপনি 2500 টাকা দেন। পরে আমি মার জন্য 2000 টাকা আমি দিছি। সম্প্রতি দায়িত্ব নেয়া নিটোর পরিচালক জানান, পরিচ্ছন্নতা কর্মী থাকলেও তার সংখ্যায় অপ্রতুল। পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মী আছে যারা করতেছে, এটা হচ্ছে, তবে হ্যাঁ আপনার সংকটটা হচ্ছে যে সংখ্যায় প্রয়োজনের তুলনায় কম। আমরা সমন্বয় করার চেষ্টা করছি। আমাদের লোকজনকে বলা আছে এই ধরনের কোনো রকম অনৈতিক কোনো রকম বিষয়ের সাথে যারাই যেখানে পাওয়া যাবে তাকে এই জায়গায় ধরে আইনের কাছে সুপর্দ করা হয়।
অন্যদিকে বিষয়গুলো নজরে আনলে এ নিয়ে দুঃখ প্রকাশ করেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক। এই ক্ষতগুলো ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের পরিষ্কার রাখা অবশ্যই প্রয়োজন। এটা যদি নিটোরের ব্যর্থতা থাকে আমি অবশ্যই দেখব। স্বাস্থ্য অধিদপ্তর ও নিটোর পরিচালক আরও জানান, হাসপাতালের পরিবেশ ঠিক রাখতে মনিটরিং টিম গঠন ও রোগীদের অভিযোগ আমলে নিয়ে সেবার মানোন্নয়নে নেওয়া হবে নানা উদ্যোগ। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। হুঁশিয়ারি অভিযানেও বন্ধ হয়নি নিষিদ্ধ পলিথিনের ব্যবহার, অথচ গেল জুলাই পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে 5 শতাধিক। সুপার শপে পলিথিন বন্ধ হলেও বেড়েছে ক্ষতিকারক ও নিষিদ্ধ পলিপ্রোপিলিনের তৈরি টিস্যু ব্যাগের ব্যবহার। দীর্ঘদিনেও সহজলভ্য বিকল্প তৈরি করতে না পারায় থামানো যাচ্ছে না এই নিষিদ্ধ পণ্য, এমন পর্যবেক্ষণই তুলে ধরছেন ব্যবহারকারী ও বিশ্লেষকরা। ফরহাদুর রহমানের রিপোর্ট। 1 নভেম্বর থেকে আমরা বলে দিয়েছি যে আমরা মার্কেটে রেইড করব। গেল বছর আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরপরই পরিবেশ উপদেষ্টা সাফ জানিয়ে দেন 23 বছর আগেই নেয়া পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়নে এবার বদ্ধপরিকর তারা। ঘোষণা অনুযায়ী কারখানা ও বাজারে অভিযানও চালায় সরকার। পরিবেশ অধিদপ্তরের তথ্য, গেল বছরের নভেম্বর থেকে চলতি বছরের 4 আগস্ট পর্যন্ত 5 শতাধিক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে, যেখানে 71 লাখ টাকা জরিমানা ও 16টি পলিথিন কারখানা সিলগালা করা হয়েছে। কিন্তু এসব অভিযানে নিষিদ্ধ পলিথিনের সরবরাহ ও ব্যবহার কি কমেছে? কাপড় বাড়া ছিল ওটা আবার তলা ফাইটটা জায়গায় বাড়া করেছিল, এর লাগে এখন আবার এই পলিথিনে চলে। বাজারে আসি খালি হাতে, দোকানদার দেয়, আমরা নিয়ে যাই। কিছুটা আশার আলো দেখা গেছে সুপার শপে, সরাসরি বন্ধ হয়েছে পলিথিনের ব্যবহার। চটের ব্যাগ বা পাটের ব্যাগটা ইউজ যে করি বা ভালো সুতির ব্যাগগুলো ইউজ করি, এটা একটা উদ্যোগটা ভালো। যেটা আসলে রিউজেবল, সেটা কিন্তু আসলে এখানে ক্রেতা দামের তারতম্যের কারণে এখানে নিচ্ছে না। প্লাস্টিক খাতের শীর্ষ সংগঠন BGPMEA বলছে, ক্ষতি কমাতে উন্নত বিশ্বের মতো পলিথিন ব্যবহার বন্ধ নয়, বরং ব্যবস্থাপনায় জোর দিতে হবে। আমার মনে হয় আমরা ভুল পথে যাচ্ছি। আমার ধারণা, আমরা যদি বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন না করতে পারি, এটা সমাধান আসবে না। আমাদেরকে বর্জ্য ব্যবস্থাপনাটা উন্নত করতে হবে। মাটি বা পানিতে না মিশলেও মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে মিশে যাওয়া এই ক্ষতিকারক পণ্যের ব্যবহার বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়নে যাওয়ার আগে গবেষণার দরকার ছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা। নিয়ে যাওয়া অথবা মানুষ থেকে ফেরত নেওয়া, এই কাজগুলো এগুলো মার্কেট সার্ভে যেমন করা দরকার হয়, তেমনি মানুষের ওপিনিয়ন সার্ভেটা করা দরকার। বিভিন্ন সংস্থার গবেষণা বলছে, রাজধানীতে প্রতিদিন 700 টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়, যা মোট বর্জ্যের 10% বেশি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। খুলনায় ভয়াবহ আগুনে পড়ল একটি জুট মিলের গোডাউন। রোববার রাতে ফুলতলার সুপার জুট মিলের একটি গোডাউনে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 40 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে পুরো গোডাউন পুড়ে ছাই হয়। পাটের উচ্ছিষ্ট অংশ ওই গোডাউনে রাখা হবে বলে জানান মিলের ম্যানেজার, তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা। গাজীপুরে চেতনানাশক খাইয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। রোববার সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা শ্রীপুর থানায় 4 জনের বিরুদ্ধে মামলাটি করেন। বৃহস্পতিবার বিকেলে স্কুল থেকে ফেরার পথে ধর্ষণের শিকার হয় মেয়েটি। অচেতন অবস্থায় তাকে জঙ্গলে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে স্বজনরা নির্যাতিতাকে উদ্ধার করলে বিষয়টি জানাজানি হয়। ভুক্তভোগীর অভিযোগ, 15 দিন আগে স্কুল থেকে ফেরার পথে বৃষ্টি শুরু হলে একটি দোকানে আশ্রয় নেয়। সেখানে অভিযুক্তরা তাকে কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে পান করায়। এক পর্যায়ে অচেতন হয়ে পড়লে ধর্ষণ করা হয়। ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে প্রায়ই ধর্ষণ করা হতো বলে অভিযোগ ভুক্তভোগীর। দেখছেন সময় সংবাদ। ভোলা চরফ্যাশনে 217টি গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পে সরকারের কয়েক কোটি টাকা হরিলুটের অভিযোগ পাওয়া গেছে। নামমাত্র কাজ করে কাগজ কলমে সমাপ্ত দেখিয়ে গত জুনের মধ্যে তুলে নেওয়া হয় বরাদ্দের টাকা। প্রকল্প বাস্তবায়ন কমিটির এমন বেপরোয়া অনিয়ম দুর্নীতি নিয়ন্ত্রণে আনতে পারছে না কাজের তদারকির দায়িত্বে থাকা উপজেলা প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন নাসির উদ্দিন লিটন, ছবি তুলেছেন উৎপল দেবনাথ।
2024-2025 অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় ভোলার চরফেশনের মাদেরচর বাজার, নুরানিয়া ও হাফেজি মাদ্রাসার মাঠ ভরাটের জন্য 6,77,000 টাকা বরাদ্দ দেয়া হয়। কিন্তু পুরো মাদেরচর ঘুরে এই নামে কোনো মাদ্রাসার হদিস পাওয়া যায়নি, কিন্তু অস্তিত্বহীন প্রকল্পের টাকাও উত্তোলন করা হয়েছে। নুরাবাদ ইউনিয়নের পূর্ব চর তোফাজ্জল আসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠ ভরাটের জন্য 3,05,750 টাকা বরাদ্দ দেওয়া হলেও কোনো কাজ করা হয়নি। স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে মাদ্রাসা কর্তৃপক্ষকে শুধু 60,000 টাকা দিয়ে চুপ থাকতে বলা হয়। একইভাবে দুলারহাট দাখিল মহিলা মাদ্রাসা ও গাফরিয়া ফাজিল মাদ্রাসার মাঠ ভরাটেও অনিয়মের অভিযোগ শিক্ষক ও স্থানীয়দের। আমার মাদ্রাসায় 3,05,000 টাকা বরাদ্দ হয়েছে, আমি মাত্র 60,000 টাকা পাইছি। রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে আমাদের এই টাকার হাতে আসেনি। এই বাজেটটা যেন আমরা কিভাবে পাইতে পারি, এজন্য আমরা এর একটা শহীদ বিধান আমরা চাই আর কি, দাবি জানাই। এদিকে প্রকল্পের অধীন রাস্তাগুলোতে নামমাত্র কিছু মাটি ফেলে পুরো টাকা হাতিয়ে নিয়েছে প্রকল্প বাস্তবায়ন কমিটি, অভিযোগ স্থানীয়দের। সামান্য কিছু মাটি ফেলায় তারা চলে গেছে, ওই মাটির উপর দিয়ে মানুষ হাঁটতে পারে না। প্রশাসন বলছে অনিয়ম করা প্রকল্পের কাজ চুক্তি অনুযায়ী আদায় করে নেওয়া হবে, আর কাজ না করে টাকা তুলে নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। যদি কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি থাকে অথবা কোথাও যদি কোনো একটু কাজের পরিমাণ কম হয়ে থাকে, আমাদের পিআইও মাঠে আছেন, উনি তদন্ত করে যে যে জায়গাগুলোতে গ্যাপ সেগুলো রিকভার করবেন। কাজ না করে বিল নিয়ে গেছে এরকম আমিও দেখতে চাই না। আমি তাদেরকে নির্দেশ দিয়েছি যাচাই করে দেখার জন্য, এবং যদি কেউ কোনো কাজ না করে থাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 2024-2025 অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পের প্রথম ও দ্বিতীয় পর্যায়ে চরফেশনে কাবিটার 3,57,09,574 টাকা, টিআরের 2,68,73,508 টাকা এবং 510 মেট্রিক টন চাল ও গম বরাদ্দ দেয়া হয়। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। ভরা মৌসুমেও মাছ পাওয়া যাচ্ছে না বরিশালের নদ নদীতে। গত 3 বছর ধরেই কমছে উৎপাদন। গবেষণা না থাকায় কারণ জানাও সম্ভব হচ্ছে না বলছে মৎস্য বিভাগ। এতে অর্থাভাবে দিশেহারা জেলেরা। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। নদীতে মাছ নেই, তাহের বাজির মুখেও নেই হাসি। জীবনের 4 দশক ধরে নদী তার আয়ের ভরসা, কিন্তু এখন ভরা মৌসুমেও খালি জাল তুলছেন বারবার। দীর্ঘ 40 বছর ধরে জাল পাই, বুঝলেন, মাছগুলা তেমন পাইতেছি না। মাছ কম নদীতে, বুঝলেন, আমার চলতে খুবই কষ্টে। বরিশালে কীর্তনখোলায় গত 40 বছর ধরে মাছ শিকার করেন বকুলজান বিবি, কিন্তু নদীতে জাল ফেলেও মাছ না পাওয়ায় এখন রাজ্যের হতাশা। নদীতে কোনো মাছ বঙ্গে নাই, তাহলে আমরা কি বাঁচন এই চিন্তা করি বাঁচি। সব পদের মাছই পাওয়া যাইতে, এখনকার কোনো হারসা মাছও নাই, ইলিশ মাছও নাই নদীতে। সকালবেলা জাল ফেলাইছি আর বিকালে টানতে আছি, কোনো মাছ পাইতেছি না। চরম দুর্দশায় ঋণগ্রস্ত পিরিজপুরের জেলেরাও নদীতে নামছেন কিন্তু ফিরছেন খালি হাতে। ট্রলিং এর কারণে আর আমাদের ঘর গাঙের ভেসনা এইয়া পাইতে এমনই করে যে ডিমগুলি সব নিবাদ করে দেয়। মৎস্য বিভাগ জানিয়েছে গত 3 বছর ধরে মাছের উৎপাদন কমছে, তবে গবেষণা না থাকায় প্রকৃত কারণ জানা যাচ্ছে না। অবৈধ জাল, জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে কমছে নদীর মাছ। সরকার যেভাবে পদক্ষেপ নিতে বলবে, আমরা যদি পদক্ষেপ নিই অবশ্যই মাছের উৎপাদন অবশ্যই বাড়বে। এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা জানিয়েছেন 40 কেজি থেকে বাড়িয়ে 50 কেজি করা হয়েছে জনপ্রতি চাল। আমরা চাই যে তাদের জন্য অন্য ধরনের জাল বোনা বা অন্যরকম বিকল্প কর্মসংস্থান আমরা যেন দিতে পারি। বরিশাল বিভাগে কার্ডধারী জেলে আছেন 4,21,317 জন, যদিও এর বাইরেও আছেন লক্ষাধিক জেলে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই। দখলদার বাহিনীর হামলায় আল জাজিরার 5 সাংবাদিক সহ একদিনে 52 ফিলিস্তিনি নিহত হয়েছেন। সামরিক আধিপত্যের ভ্রান্ত ধারণা ত্যাগ এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি। গাজা শহর দখলের ইসরায়েলি পরিকল্পনা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং মানবিক বিপর্যয়ের কারণ হবে বলে মন্তব্য করেছে ফ্রান্স। এদিকে গাজা শিশুদের জন্য প্রয়োজনীয় শিশু খাদ্য ও সাপ্লিমেন্টের মাত্র 10% প্রবেশের অনুমোদন দিয়েছে ইসরায়েল।
গাজায় নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন যেন থামার নয়। স্থানীয় সময় রোববার উপত্যকাটির বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। সুজাইয়া এলাকায় চালানো হয় বিমান হামলা। যদিও ইসরায়েলের দাবি রকেটগুলো জনবহুল এলাকা থেকে দূরে পড়েছে, কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে চীনের স্থায়ী প্রতিনিধি ফুকং বলেন, গাজা ফিলিস্তিনের সম্পূর্ণ অংশ, যা কোনোভাবেই দখল নিতে দেয়া যাবে না। দাবি করেন সামরিক আধিপত্যের ভ্রান্ত ধারণা পরিত্যাগ করতে হবে, আর অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা ছাড়া জীবন বাঁচানো সম্ভব নয় বলে মনে করেন তিনি। ফ্রান্সের জাতিসংঘ প্রতিনিধিত্বকারী যে ধর্মাধিকারী বলেন, গাজা শহর দখলের ইসরায়েলি পরিকল্পনা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং মানবিক বিপর্যয়ের কারণ হবে। তিনি ইসরায়েলকে নিরাপত্তা বিধি মেনে চলার, সাধারণ মানুষ ও অবকাঠামো রক্ষার এবং সব গেট খুলে দেওয়ার আহ্বান জানান। গাজার শিশুদের জন্য প্রয়োজনীয় খাদ্য ও সাপ্লিমেন্টের মাত্র 10%ই ইসরায়েল অনুমোদন দিয়েছে বলে জানান প্যালেস্টাইন এনজিও নেটওয়ার্কের পরিচালক আমজাদ শাওয়া। 55,000 শিশুই মায়ের দুধ পান করতে পারছে না। তিনি জানান, অপুষ্টির কারণে গাজার শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে, যা স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। গাজা দখলের অভিযোগ প্রত্যাখ্যান করে সামরিক অভিযান সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার জেরুজালেমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, হামাসের শেষ ঘাঁটিগুলো ধ্বংস না করা পর্যন্ত যুদ্ধ চলবে। মানবিক করিডোর ও ত্রাণ সরবরাহের আশ্বাস দিলেও যুদ্ধবিরতির জন্য 5টি কঠোর শর্ত পুনর্ব্যক্ত করেছেন তিনি। রোববার জেরুজালেমে সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান, গাজার 75% এলাকা এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে। বাকি 25%, বিশেষত গাজা সিটি ও শরণার্থী শিবিরগুলো এখনও হামাসের নিয়ন্ত্রণে রয়েছে। নতুন সামরিক পরিকল্পনায় এই অঞ্চলগুলোকে প্রধান লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, এসব এলাকা দখলে হামলা ছাড়া কোনো পথ নেই। গাজা দখল নয়, বরং মুক্তি দেওয়াই লক্ষ্য বলে দাবি করেন নেতানিয়াহু। তার পরিকল্পনায় গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ থাকবে ইসরায়েলের হাতে, তবে শাসনভার দেয়া হবে এক অ-ইসরায়েলি বেসামরিক প্রশাসনের কাছে, যা হামাস বা ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট হবে না। তিনি বলেন, বেসামরিকদের সরিয়ে নেয়ার জন্য নিরাপদ করিডোর তৈরি করা হবে এবং সেখানকার ত্রাণ কেন্দ্রে খাদ্য, পানি ও স্বাস্থ্যসেবা দেয়া হবে। যুদ্ধ শেষের জন্য নেতানিয়াহু 5টি শর্ত তুলে ধরেন। হামাসকে নিরস্ত্রীকরণ, সব জিম্মিকে মুক্তি, গাজার পূর্ণ নিরস্ত্রীকরণ, ইসরায়েলকে নিরাপত্তা নিয়ন্ত্রণের দায়িত্ব দেয়া এবং হামাস ও ফিলিস্তিন বহির্ভূত একটি নতুন প্রশাসন প্রতিষ্ঠা। তিনি বলেন, হামাস যদি এখনই অস্ত্র ফেলে ও জিম্মিদের মুক্তি দেয়, যুদ্ধ তাৎক্ষণিকভাবে থেমে যাবে। এদিকে মানবিক সংকটের দায়ও হামাসের ঘাড়ে চাপান নেতানিয়াহু। তার দাবি, গোষ্ঠীটি বেসামরিকদের ঢাল হিসেবে ব্যবহার করছে এবং ত্রাণ চুরি করছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলে 6.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 29 জন। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় সিন্দিরকি শহরে এই ভূমিকম্প আঘাত হানে। ধসে পড়ে 16টি ভবন। পরে অভিযান চালিয়ে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় এক বৃদ্ধার মরদেহ। দেশের রাজধানী ইস্তাম্বুলেও ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয়েছে, তবে সেখানে কোনো ক্ষতি বা হতাহতের খবর নেই বলে জানিয়েছে প্রশাসন। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডি উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। ভূমিকম্পের পর প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক বিবৃতিতে হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সময় সংবাদে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 3 দিনের সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে করবেন বৈঠক। সই হতে পারে শ্রম প্রতিরক্ষা সহ 5টি সমঝোতা স্মারক। এখানে যত সুস্থ মানুষ যে আসবে সে অসুস্থ বেরিয়ে যাবে। টেবিল ঠেললেও নেবে, এই জায়গায় 200 টাকা আছে আমাকে দাদা। ড্রেসিং, প্লাস্টার কিংবা স্ট্রেচারে রোগী আনা নেয়া, বাড়তি অর্থ ছাড়া নিটনে মেলে না সেবা। জরুরি বিভাগ, অপারেশন থিয়েটারের নোংরা পরিবেশ, জনবল সংকটের দোহাই পরিচালকের। এবং গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার 5 সাংবাদিক সহ নিহত 52। উপত্যকা দখলের অভিযোগ প্রত্যাখ্যান নেতানিয়াহুর। হামাসকে ধ্বংস না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা। এ ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়।